বিসমিল্লাহির রহমানির রহিম। এই শোন ভাই, ন্যাশনাল পার্টিতে ঢুকে দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা। রিফায়েত এবং বিল্লাল দুই বিপ্লবী সহযোদ্ধা দীর্ঘদিন ধরে আমাদের যে দুই সহযোদ্ধা আমাদের মিছিলে নেই, আমাদের মিটিংয়ে নেই, জুয়েল ভাই বক্তব্য শেষ করলে সাথে সাথে 30,000 টাকা আমাদের ছোট বড় কোনো সমাবেশেই নেই, তাকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। তার কারণ স্বৈরাচারের ছুড়ে দেওয়া বুলেট, স্বৈরাচারের নিষ্ঠুর হাতে আমার ভাই রেফায়েত আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের ভাই বিল্লাল আমাদের ছেড়ে চলে গেছে। ভাইরা আমার, একজন রাজনৈতিক কর্মী মিছিলে আসে, মিটিংয়ে আসে, রাজনৈতিক কর্মসূচি পালন করবার জন্য। এই দেশকে তো আমরা স্বাধীন করেছিলাম, স্বাধীন দেশের স্বাধীন মাটিতে আমরা কথা বলতে পারবো, আমাদের দাবি জানাতে পারবো, আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো। পাকিস্তানি শোষকের অধীনে যা আমরা পারি নাই, স্বাধীন দেশে আমরা তা পারবো, এই সত্যকে ধারণ করি। তাহলে কেন রেফায়েতের জীবন দিতে হলো? এখনো তাদের রক্ত হয়তো বা খুঁজে পাওয়া যাবে রাজপথে। কিছুক্ষণ আগে রিফায়েতের বাবারা আমাদের মাঝে এসে বক্তব্য রেখেছেন, বিল্লালের স্ত্রী আমাদের সামনে এসে বক্তব্য রেখেছেন। আমরা জানি রেফায়েতের বাবার কাছে আমরা রেফায়েতকে কোনোদিন ফিরে দিতে পারবো না। আমরা জানি বিল্লালের স্ত্রীর কাছে আমরা কোনকে ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু আজকে এই কুলিয়ার চরের মাটিতে দাঁড়িয়ে এই প্রতিশ্রুতি আমরা রেফায়েতের বাবা এবং বিল্লালের স্ত্রীকে করতে চাই। যদি আমরা রেফায়েতের প্রকৃত সহযোদ্ধা হয়ে থাকি, যদি আমরা বিল্লালের প্রকৃত সহযোদ্ধা হয়ে থাকি, তাহলে রেফায়েতের শরীর থেকে ঝরে পড়া প্রতিটি কণার রক্ত, বিল্লালের শরীর থেকে ঝরে পড়া প্রতিটি কণার রক্তের রাজনৈতিক প্রতিশোধ আমরা বাংলাদেশের মাটিতে যদি আমরা না নিতে পারি, তারা হয়তো আমাদের সহযোদ্ধা হিসেবে তাদের ভূমিকা রেখে গেছে, আমরা তাদের সহযোদ্ধা হিসেবে আমরা ব্যর্থ হতে চাই না। তাই ভাইয়েরা বোনেরা, আপনারাই বলুন, আগামী দিনগুলোতে আপনারা কি রেফায়েতের হত্যার বদলা চান না? আপনারা কি ভূমিকা রাখবেন না? আগামীতে কি আপনারা আমাদের বিল্লালের হত্যার বদলা চান না, বিচার চান না? যদি কোন ষড়যন্ত্র সেই বিচারের পথে বাধা হয়ে দাঁড়ায়, প্রয়োজনে একজন রেফায়েত আর একজন বিল্লাল হয়ে প্রয়োজনে আবারও কুলিয়ার চরের রাজপথে আপনারা নামবেন তো? নামবেন না? বিচার 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 চাই, বিচার বিচার চাই, বিচার চাই, বিচার 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 চাই, বিচার চাই, বিচার 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, বিল্লাল হত্যার ফাঁসি চাই। সাম্প্রতিক কালে কিছু রাজনৈতিক বিষয় আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন।
একটি স্বাক্ষর হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন। উপদেষ্টা মণ্ডলী উপস্থিত ছিলেন, রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। এটা হচ্ছে জুলাই সনদ। সনদ। 8 মাস ধরে আলাপ আলোচনা চলেছে, বারবার মিটিংয়ে বসেছেন। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা খুবই কমে দেখা যায়। সাধারণত বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দিকে হাঁটেন। বিগত 15 বছর আমরা দেখেছি শুধুমাত্র একটি দলই বাংলাদেশের রাজনীতি করেছে, আর কিছু চামচা ইনু সাহেব আর মেমন সাহেবের মতো। একটি দল বলা যাবে না, এক মহিলা বাংলাদেশ জোর জবরদস্তি করে চালিয়েছে। সমস্ত রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে, নির্যাতনের মধ্যে রেখে 15টি বছর বাংলাদেশে স্বৈর শাসন চলেছে। এখন সবগুলো দল একসাথে বসেছে, আমরা খুব খুশি হয়েছি, আমরা আনন্দিত হয়েছি। সবাই মতামত দিয়েছে, সেই মতামত দিনের পর দিন আপনারা শুনেছেন, লিখেছেন, আপনাদেরকে সবাই বিশ্বাস করেছে। ইউনূস সাহেব, আপনাকে সবাই বিশ্বাস করেছে। আমিও তো একদিন মিটিংয়ে দাঁড়িয়ে বলেছি, ইউনূস সাহেব সিনা টান করে দাঁড়ান, সমস্ত কিছু মোকাবেলা করেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমিও তো আপনাকে বিশ্বাস করেছি। সেই বিশ্বাস মতো আমাদের দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ গেছেন। সেই কাগজ তাদের সামনে দেওয়া হয়েছে, যে কাগজ তারা ইতিপূর্বেই ফাইনাল করে রেখেছেন এবং বিশ্বাস করেছেন, সেই কাগজ তাদের সামনে দেওয়া হয়েছে। অতঃপর সেই কাগজ দেওয়া হলো, আমাদের নেতৃবৃন্দ স্বাক্ষর করলেন। এখন তো দেখা যাচ্ছে ভিন্ন একটি বিষয়। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চিটারদের মধ্যে একজন হচ্ছেন ভিক্টর লাস্টিং। উনি লাস্টিং না লান্টিং মানে যাই হোক, উনি সেই প্রখ্যাত আইফেল টাওয়ার, ফ্রান্সের মাটিতে দাঁড়িয়ে থাকা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য, সেই আইফেল টাওয়ার উনি এই মানুষের সাথে প্রতারণা করে। পৃথিবীর ইতিহাসে আরেকজন বিখ্যাত প্রতারক, কত বড় প্রতারক উনি চিন্তা করেন। উনি তাজমহল, সেই ভারতের তাজমহল, সেই তাজমহল একবার না, দুইবার না, 3 বার বিক্রি করে দিয়েছিলেন। পার্টি সেন্ট্রালেরটা এটাও চলতেছে। প্রেসিডেন্ট ভবন বিক্রি করে দিয়েছিলেন। ওখানে কি একটা কি ফোর্ট আছে, একটা বলে কি লাল দুর্গ না কি আছে, আমি অবশ্য যাইনি কখনো। সেটি বিক্রি করে দিয়েছিলেন। পার্লামেন্ট ভবন বিক্রি করে দিয়েছিলেন 5-6 জন মানুষের সাথে প্রতারণা করে। তাহলে কি দাঁড়ালো? ভিক্টর লাস্টিং 2 জন মানুষের সাথে প্রতারণা করেছেন, আর ইনি নটওয়াল লাল 5 জন না 6 জন মানুষের সাথে প্রতারণা করেছেন। আর সেদিন ইউনূস সাহেব 16 কোটি মানুষ আপনার উপর আস্থা রেখেছিল। প্রত্যেকটি রাজনৈতিক দল আপনার উপর আস্থা রেখেছিল। সেই 16 কোটি মানুষের সাথে প্রতারণা করে স্বাক্ষর করালেন একটা, আর পরবর্তীতে প্রকাশ করলেন আরেকটা। এবার আপনিই বলেন, কে বেশি প্রতারক, কে বড় প্রতারক? আপনি বলেন, ভিক্টর লাস্টিং, নটওয়াল লাল না প্রফেসর ইউনূস সাহেব, যিনি সমগ্র জাতির সাথে প্রতারণা করেন? ইউনূস সাহেব, আপনাকে তো আমরা বিশ্বাস করেছিলাম, এখনো বিশ্বাস করতে চাই। আমরা মনে করি সেটি একটি ভুল হয়েছে। ইউনূস সাহেব, এবার আপনিই বলে দিন,
না নোবেল লরিয়েট হিসেবে কি সম্মান জানাবো, না পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বাটপার হিসেবে দীক্ষার জানাবো? আপনি ঠিক করে নিন। আমরা আর বিস্তারিত আলোচনায় যেতে চাই না। কে আলী রিয়াজ সাহেব মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, এক সময় বাংলাদেশে রাজনীতি করতেন, বামপন্থী রাজনীতি করতেন। আমি ছোটবেলা থেকে তার সম্বন্ধে জানি। উনি আসলেন, উনি নির্দেশনা এখানে গোপনে গোপনে সবার নলেজের বাইরে একটি নির্দেশনা ও সেই সনদে দিয়ে গেছেন শেখ মুজিব সাহেবের ছবি, যেটি সারা বাংলাদেশের জনগণ নামিয়ে ফেলেছে, সেটি অফিসে দিতে হবে লাগাতে। আলী রিয়াজ সাহেব, হ্যাঁ আমরা স্বীকার করি পৃথিবীর অনেক দেশে তাদের নেতাদের ছবি আছে অফিসে। ভারতে মহাত্মা গান্ধীর ছবি আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন সাহেবের ছবি আছে, এবং অনেকের ছবি আছে। তাদের ছবি রাখা হয় যাদের ছবি দেখলে দেশ প্রেমের অনুপ্রেরণা জাগে, যাদের ছবি দেখলে দেশের প্রতি ভালোবাসা জাগে, যাদের ছবি দেখলে সততা জাগে, যাদের ছবি দেখলে কোনো বাজে স্মৃতি মনে পড়ে না, শুধু এগিয়ে যাওয়ার প্রেরণা তৈরি হয়। আপনারা যার ছবি লাগাতে বলেছেন আবার নতুন করে, তার ছবি দেখলে যখন ৭১ সালের ২৫শে মার্চ সবাই জানছে সারা বাংলাদেশে হানাদার বাহিনীর ক্র্যাকডাউন শুরু হবে, গ্রামে গ্রামে হানাদার বাহিনী প্রবেশ করবে, ঠিক সেই সময় যে মানুষটি এদেশের মানুষকে ফেলে দিয়ে কাপড় চোপড় রেডি হয়ে কাপড় চোপড় তৈরি করে প্রস্তুত হয়েছিলেন গ্রেপ্তার হওয়ার জন্য, সেই মানুষকে, সেই যে মানুষটি পৃথিবী বাংলাদেশের ৭.৫ কোটি মানুষকে অসহায় অবস্থায় হানাদার বাহিনীর সামনে রেখে ফেলে দিয়ে তিনি চলে গেলেন পাকিস্তানে, ওই ছবি দেখলে সেই স্মৃতি মনে পড়ে। ওই ছবি দেখলে সেই কুখ্যাত বাদশাহের কথা মনে পড়ে। ওই ছবি দেখলে মনে পড়ে ৪টি পত্রিকা ছাড়া সবগুলো পত্রিকা বাতিল করে দেওয়া হয়েছিল। ওই ছবি দেখলে মনে পড়ে আমার বোন বাসন্তী গায়ে জাল পেঁচিয়ে লজ্জা নিবারণ করেছে। ওই ছবি দেখলে আমাদের মনে পড়ে বাবার সামনে সন্তানের মাথা কেটে বাবার সামনে ফুটবল খেলার স্মৃতি মনে পড়ে। ওই ছবি দেখলে মনে পড়ে একদিকে ঢাকার সেই যেখানে লাশ দাফন করে আঞ্জুমানে মফিদুল ইসলাম, ৭৪-এর দুর্ভিক্ষের সময় ট্রাকে ট্রাকে যখন সেই মফিদুল ইসলাম থেকে মানুষের মৃতদেহ তোলা হচ্ছে, ঠিক একই সময় এই যার ছবি টাঙিয়েছেন তার সন্তানের বিয়ে হয়, মাথায় সোনার মুকুট পরিয়ে তার সন্তানের বিয়ে হয়, সোনার চামচ দিয়ে মুখে পায়েস খাইয়ে দিয়ে। সেই ছবি দেখলে আমাদের তা মনে পড়ে। ছবি লাগাবেন ভালো কথা, যদি আপনি জার্মানিতে হিটলারের ছবি লাগাতে পারেন, যদি আপনি ইটালিতে মুসলিনের ছবি লাগাতে পারেন, যদি আপনি স্পেনে ফ্র্যাঙ্কোর ছবি লাগাতে পারেন, যদি আপনি হাইতিতে দুভিলিয়ারের ছবি লাগাতে পারেন, যদি আপনি উগান্ডায় ইদি আমিনের ছবি লাগাতে পারেন, তাহলে বাংলাদেশেও শেখ মুজিবের ছবি লাগার আমাদের কোন আপত্তি নাই। ঠিক আছে? আলী রিয়াজ সাহেব, এইটা আমরা জানতাম বামরা পচে গেলে নাকি আওয়ামী লীগ হয়। ইনু সাহেব এবং মেনন সাহেব যেমন সেই সত্য প্রমাণ করে গেছেন, আপনিও সেই একই সত্য প্রমাণ করে গেলেন। জামাতের একজন নেতা আছে পারোয়ার, উনি বলেছেন সম্মানিত মানুষের ছবি লাগালে সমস্যা কি? পারোয়ার সাহেব, সম্মানিত মানুষ সম্মান কি আপনারা জানেন?
সম্মান কাকে বলে, সম্মানিত মানুষ কাকে বলে আপনারা জানেন? 71 সালে আপনারা নিজেদের স্ত্রী এবং কন্যাকে হানাদার বাহিনীর মনোরঞ্জনের জন্য দিয়ে এসেছিলেন। আপনারা জানবেন কি করে কাকে বলে সম্মানিত মানুষ, কাকে বলে অসম্মানিত মানুষ? আপনারা হচ্ছেন সমাজের কে সম্মানিত, কে অসম্মানিত তা নির্ধারণ করবার ক্ষমতা, বোঝার ক্ষমতা আপনাদের নাই। এই লোক কয়েকদিন আগে বলেছে, আপনাদের হাতে সময় আছে, রাতে 10টা। এই লোক কয়েকদিন আগে বলেছে যে জামাতি ইসলাম ক্ষমতায় আসলে একদিকে নাকি সার্টিফিকেট দিবে আর একদিকে নাকি চাকরি দিবে। আর সাহেব, এর আগেও তো কোনো না কোনো ভাবে আপনারা ক্ষমতায় ছিলেন, পার্ট অংশগ্রহণ ছিল আপনাদের। বুকে হাত দিয়ে বলুন, বাংলাদেশে পর্যন্ত শিবিরের বাইরে কোন সাধারণ মানুষের, কোন মেধাবী সন্তানের চাকরি আপনারা জীবনে পর্যন্ত দিয়েছেন কিনা? অনেক সুযোগ ছিল আপনাদের কাছে। বুকে হাত দিয়ে বলুন, দেশের জন্য কোন প্রতিষ্ঠান কি আপনারা কখনো তৈরি করেছেন? আপনারা তৈরি করেছেন আপনাদের জন্য প্রতিষ্ঠান, ওই যে কি ইসলামী হসপিটাল, ওই যে ইবনে সিনা, তারপরে কি আছে না, ইসলামী ব্যাংক, এগুলোর বাইরে আপনাদের দেশের জন্য, জনগণের জন্য কিছু করেছেন? এগুলোর মুনাফার টাকা দিয়ে তো আপনারা রামদা কেনেন। তারপর কি কিছু আছে না? এই যে কদিন আগে ওদের এক নেতা বলছিল, আমি শুনেছি, আপনারা শুনেছেন, যে তাদের রাজশাহী ইউনিভার্সিটিতে একটা হলে যে পরিমাণ অস্ত্র আছে, সেই পরিমাণ অস্ত্র নাকি বাংলাদেশের কোন ক্যান্টনমেন্টে নাই। এই অস্ত্র কেনার টাকা কোথেকে আসে? এই অস্ত্র কেনার টাকা আছে ইবনে সিনা থেকে, ইসলামী ব্যাংক থেকে, ইসলামী হসপিটাল থেকে। একটাও আপনারা নিজেদের বাইরে কোনো কাজ করেন না। যদি আপনারা বাই চান্স হঠাৎ দুর্ঘটনাক্রমে যদি আপনারা কোনদিন ক্ষমতায় আসেন, সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, শিবিরের বাইরে কারো চাকরি হবে না, জামাত ইসলামের বাইরে কোন প্রতিষ্ঠান বাংলাদেশে হবে না। সারাটা দিন শুরু করে সকালবেলা থেকে রাত পর্যন্ত বিএনপি 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 কি করলো, বিএনপি কি করলো, বিএনপি। আমি কি ভুল বলেছি? হ্যাঁ, সকাল থেকে রাত পর্যন্ত তাদের একটাই কাজ, বদনাম বদনাম বদনাম, মানে গীবত গীবত গীবত। ন্যাশনাল পার্টি, আমি তাদের নাম দিয়েছি ন্যাশনাল গীবত নেটওয়ার্ক। আপনারা যাদের ধর্ম সম্বন্ধে ধারণা আছে, এখানে অনেক হুজুরও আছেন, পবিত্র কোরআন শরীফে স্পষ্ট ভাষায় লেখা আছে, অন্যের নামে গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মহানবী উনি বলে গেছেন, যারা অন্যের নামে গীবত করবে, জান্নাতে তাদের কখনোই কোনো জায়গা হবে না। আমি ঠিক বলেছি কিনা বলেন? স্পষ্ট ভাষায় লেখা আছে। কে বেহেশতে যাবে, কে দুযোগে যাবে, মহান আল্লাহ তাআলা জানেন। সাধারণ মানুষ হিসেবে আমরা যা বুঝি তা হচ্ছে, সারাদিন বিএনপির নামে আপনারা যে গীবত শুরু করেছেন, আপনাদের নিজেরই তো জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই, আবার জান্নাতের টিকিট নাকি আবার আপনারা বিক্রি করেন। হ্যাঁ, আর এক হুজুর বেরিয়েছে, এই যে কি বাতাস খায়, কি জর্দা হুজুর, জর্দা হুজুর, জর্দা চর মলিক সেদিন বলেছেন
বিএনপি ক্ষমতায় আসলে নাকি সুন্দরী মহিলারা রাস্তায় বের হতে পারবে না। আরে মুরব্বী, কি না বলে একটা মুরব্বী, রাস্তায় আপনার সুন্দরী মেয়ে দেখার ইচ্ছে হয়েছে? আপনার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলছি, যদিও আপনার রাজনৈতিক চরিত্র ঠিক নাই, আজকে এই দল কালকে শেষ করব। শুধু এইটুকু বলে যাই, বিএনপি এ পর্যন্ত বিএনপির ব্যক্তি এবং বিকাশের পিছনে মূল অবদান হচ্ছে দেশের নারীদের। এবং আমরা গ্যারান্টি দিয়ে বলতে চাই, যদি আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, শুধু দিনে কেন মধ্যরাতেও জরুরি প্রয়োজনে হাসপাতালে, ক্লিনিকে অথবা আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার জন্য আমাদের মা বোনেরা নিশ্চিন্তে নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করতে পারবে। হুজুর, আমি বিশ্বাস করি আপনি ভালো মন নিয়ে বলেছেন, আপনাকে আমরা নিশ্চিন্ত করতে চাই, এই নিয়ে আপনার চিন্তা ভাবনার কোনো কারণ নাই। সমস্যা তো যে কিছু ভণ্ড হুজুর, এরা যা শুরু করেছে ইদানিং, দেখেছেন তো, সামান্য বেশি, ওদের সংখ্যা বেশি না, সামান্য কিছু, এদের হাত থেকে এদের বাংলাদেশের মেয়েরা এখন নানাভাবে অত্যাচারিত হচ্ছে। তো আজান শুরু হয়ে গেছে, বক্তব্য শেষ করছি। শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। এবং আলম ভাই, বাংলাদেশে সর্বোচ্চ ভোটে আরে ভিডিওটা ওইখানে জুম করো। আলম ভাই যেন এমন ভোট পায় যে বাংলাদেশে অন্য যারা প্রার্থী বিজয়ী হবে সেই ভোটকে নিয়ে যেন হিংসা করে, এমন ভোটে আলম ভাইকে জেতাবেন। জেতাবেন তো? ঘরে ঘরে যান, মা বোনদের কাছে যান, কৃষকের কাছে যান, শ্রমিকের কাছে যান, ছোট বড় ব্যবসায়ীদের কাছে যান, শিক্ষকদের কাছে যান, ছাত্রছাত্রীদের কাছে যান, একদম অনুরোধ করেন একটি মাত্র ভোট যেন তারা তাদের মূল্যবান ভোটটি যেন আমাদের আলম ভাইয়ের পক্ষে। আর তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট। আর একটা কথা, নির্বাচন নিয়ে যদি কোন রকম ষড়যন্ত্র চলে, কি ভাই, আমরা কি আন্দোলন বন্ধ করে দিয়েছি? আমাদের আন্দোলন ছিল জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। সেই কাজটি কিন্তু এখনো হয় নাই। যদি সেই কাজে কোন রকম বাধা আসে, যদি নির্বাচন নিয়ে আবারও কোন ষড়যন্ত্র হয়, আমরা তো রাজপথে আছি। আমাদের নেতা বলেছেন, প্রয়োজনে রাজপথেই ফয়সালা হবে।